দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। দেশে সামরিক শাসন আসছে কিনা, দেশে সেনা শাসন বা 111 এর পদধ্বনি, এই কথাটি গত 5 আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং এই আলোচনা দেদারছে চারদিকে, এবং আমরা যখনই লাইভে ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়েকশন, কমেন্ট যারা করেন বলেন সেনা শাসন চাই, সেনা শাসন চাই, এরকম কথাবার্তা চলতে থাকে। এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থেকে। তবে আজকে এই মাঝরাতের এই আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা না, আমার সামনে একটি খবর, সেই খবরটি আগে আপনাদেরকে জানাই, তারপর আমরা খবরটির ডান বাম একটু বোঝার চেষ্টা করব। আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না, তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে। সেই ঘাপলা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এমন হতে পারে তাদের ফেভারে কিছু, এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু। দৈনিক জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে দেশে সামরিক শাসনের শঙ্কা এনসিপির, যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আচ্ছা, এইসব কাজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি। তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। আচ্ছা, সোমবার রাজধানীর ঢাকা বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি রিসেন্টলি পত্রপত্রিকা মিডিয়াতে কথা বলছেন। এনসিপি কোনো জোট বা যুগপত আন্দোলনে যাবে না, শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি রাখছি, অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি। আচ্ছা, তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও সতর্ক করে বলেন, সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয়, প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময়, বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে, দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, আমি শুরুতে আপনাদেরকে বলছি এনসিপির কথায় 100% কান দেওয়ার প্রয়োজন নেই। তবে আজকে যে আলোচনা, আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে কেওয়াসটা কোন দিকে যাচ্ছে। সত্যি সত্যি যদি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয়, এই আন্দোলন যদি ডক্টর ইউনূস সত্যিকার অর্থে কিছু লোককে মাঠে নামিয়ে আবার ওই যে একটা বিপদ হবে, তারপর সবাইকে ডাকিয়ে জুস শরবত খাই আবার হাতে হাত দিয়ে মিলিয়ে দেন, এরকম যদি না হয়, সত্যিকার যদি জামাত পিআর অথবা জুলাই সনদ অথবা হচ্ছে আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোনো স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে, তাহলে কেওয়াস বড় কেওয়াস হবে, যেটা মানুষ আশঙ্কা করছে, ধারণা করছে। এটা তো এটার জন্য তার মানে গবেষক বা পুরো ফুল টাইম রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। আর এর বাইরে আরো তো খেলা আছেই, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি, আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি, আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি। এই শক্তিগুলো তো একেবারে ফেলনা না, একেবারে বসে থাকার না। আবার ধরেন আওয়ামী লীগকে দুষ্ট আওয়ামী লীগই যদি বলেন, সবাই বলে, আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি 91 সালের সাথে বা 96 সাথে 2001-এর আওয়ামী লীগ মিলান সেই দিন এখন নাই, এখন আবার ঘুরে ফিরে এসে বলে। আজকেও তো শুনছিলাম, আজকেও সরকারের দিকে বলছে, টকশোতে বিভিন্ন জায়গায় বলছে আওয়ামী লীগ যে কি চিজ কি জিনিস জানো না। এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তিতে পাচ্ছেন না, একটু বোঝা যাচ্ছে। তাকে তো বিদায় করেছেন, দেশ ছাড়া হয়েছে আরো 1 বছরের উপরে হলো, এর মধ্যে নিষিদ্ধ হয়েছে, কিন্তু শান্তি স্বস্তি কোথায়? ফলে কেউ না কেউ খেলতেই পারে। আমাদের ফুল আর্মি টিম, পুরো সেনাবাহিনী কোনো একটা বিট্রে ধরেন গেলই না, বা কোনো কোনো সিচুয়েশনে গেল না, হয়তো ক্ষমতার লোভে গেল না, কিন্তু দেশের পরিস্থিতি যদি ওইরকম হয়, 5 আগস্টে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, দেশের পরিস্থিতি ওইরকম হয়, 111-এর আগে যে ভূমিকা রেখেছে, পরিস্থিতি যদি সেরকম হয়, 91-90 এরশাদের পতনের আগে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা রাখার মতন সিচুয়েশন তৈরি হয়ে যায়, যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয়, তাহলে সেটাকে উড়িয়ে দিতে পারবেন। তবে আবারও বলি, এনসিপি এমন একটা জায়গায় এখন না ঘাটকা না ঘাটকা, এনসিপি হাতড়ে বেড়াচ্ছে অন্তত সামনে যেন মান সম্মানটা থাকে। কোনোভাবে যদি ইলেকশনটা হয়, অন্তত কারো না কারোর উপরে তো স্বর হয়ে থাকে, দু একটা সিট আনতে হবে। এটা জামাতের উপরে আপনার যদি পিআর পদ্ধতি দিয়ে স্বর হতে হয়, আর বিএনপির উপরে ভাগবাটোয়ারা শেয়ার হতে হয়, তার কোনোটার বিকল্প তো তার হাতে নাই। ফলে এনসিপি গণ অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন। তারা যখন বলে তখন বোঝা যায়, আবার এই এনসিপি ওয়ালারাই তো সাজোয়া জানে সেনাবাহিনীর শেল্টারে যান বাঁচিয়ে ফিরে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা প্রধান, ডিজিএফআই
তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে দেয়। শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয়, সেনা প্রধানের বলতে হয় বাচ্চা ছেলে পেলে, এদেরকে নিয়ে আর কি বলবো বলেন। এখন আসলের দিকটা কি সেদিকে আছে কিনা দেখেন। আমাদের আজকে যে আলোচনাটি ছিল ব্যারিস্টার ফুয়াদ এবং আপনার মেজর আখতারুজ্জামানের, সেখানেও ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছেন, স্পষ্টত বলছেন যে যৌথ বাহিনীর সঙ্গে তাদের কথা হয়, জুনিয়র অফিসাররা অনেক কিছু ট্যাকেল দিতে চায়, সিনিয়র অফিসাররা বলছে যা চলতে থাকুক। এই সাইনগুলো, এই যে আলোচনা, এগুলো উঠে আসা, এটা কিন্তু ভালো লক্ষণ না। বাংলাদেশে আমরা কখনোই, আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, আমরা সেনা মোতায়েন বিভিন্ন সেনা শাসনের সময় দেখেছি, বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি, আমরা 1/11 দেখেছি। ভুল ত্রুটি থাকেই, একটা বাহিনী ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবেই 18 কোটি মানুষের দেশে, কিন্তু এইভাবে ক্রিটিসিজমের মুখে পড়তে দেখিনি। ফলে কোথাও না কোথাও কি একটা রিপার্কেশন হচ্ছে। এর আগের আলোচনা আমি আপনাদেরকে প্রশ্ন তুলেছিলাম যে আমার দেশ পত্রিকা তারা যখন বলছে যে তারপরে আওয়ামী লীগের প্রক্সি কেউ কেউ বাংলাদেশে, তো সেটা কাকে মিন করে বা কোন দিকে আছে। আমার সামনে একটা খবর আছে, খবরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। খবরটা হচ্ছে দৈনিক ইনকিলাব। ইনকিলাব বরাবরই অভিযুক্ত ছিল, বা যদি বলি অভিযুক্ত না, বা পরিচিত ছিল একটা সময় জামাত ঘরানার, বা ইনকিলাবকে আওয়ামী ঘরানার মানুষ বলতো যে এটা হচ্ছে পাকিস্তানপন্থী, বা ইনকিলাবের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার কারণে হোক, যেটা রাজাকারের পত্রিকা, এরকম অনেক সময় বলা হয়েছে, নানান সময় কথাগুলো উঠেছে। সেই ইনকিলাব ইন্টারেস্টিং হেডলাইনটা করেছে, ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত। তাহলে এই বলতে পারেন যে ইন্ডিয়া আওয়ামী লীগ শিবিরের যে মিডিয়াগুলো, তাদের মধ্যে আমার দেশ যখন বলছে যে দুর্গাপূজার পরে আওয়ামী লীগ চলে আসবে বাংলাদেশে, সেরকম চেষ্টা চলছে, চেষ্টা করছে, আওয়ামী লীগের প্রক্সি যারা আছে তারা চেষ্টা করছে, তখন আবার ইনকিলাব বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত। আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ জামাতের সঙ্গে আতাত করেছে, এরকম বেশ কিছু অভিযোগ বা কথাবার্তা ইদানিং ওঠা শুরু হয়েছে না। পত্রপত্রিকায় আছে, আমাদের কাছে নিউজ লিঙ্কও আছে। বিভিন্ন জন বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ জামাতের সাথে লিয়াজো করেছে, মানে হচ্ছে জামাতের সাথে ইন্ডিয়ারও একটা লিয়াজো হয়েছে। এগুলোর এগুলো অকাট্য কোনো দলিল নেই, তবে আমাদের সামনে আমরা যেটুকু খবর ইনকিলাবের সেই জায়গাটা একটু নজর দিই। এখানে কয়েকজনের রেফারেন্স দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। মগবাজারে আল্লাহ রাফা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওই দাবিতে 8 দল নিয়ে তাদের যুগপৎ আন্দোলনে যাওয়ার কথা রয়েছে, তবে শেষ পর্যন্ত জামাতের সাথে এনসিপি এবং এবি পার্টি ওখানে যাচ্ছে না। অন্যদিকে এই দাবিতে পৃথক আন্দোলন করা হয়েছে। আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য চাপ তৈরির কৌশল বলেও মনে করছেন। এই জায়গাটা, এই রিপোর্টটা খেয়াল করে দেখবেন, ইনকিলাবের ওই রিপোর্টেই উল্লেখ বলা হচ্ছে, দাবি করা হচ্ছে জামাত সহ ইসলামী রাজনীতির সাথে জড়িত এই দলগুলোর ঘোষিত এই আন্দোলন কর্মসূচি, মানে তারা যে 4-5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, কর্মসূচিকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন কর্মতৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের সেবাদাসী ফেসিস্ট হাসিনার পতন সে দেশ কোনোভাবে মেনে নিতে পারছে না, তাই তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। প্রথমে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সরকার এই সরকারকে অস্থির করতে চেয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হ্যাও করতে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণা চালিয়েছে। এরপর শ্রমিক আন্দোলন, আনসার বিদ্রোহ, সচিবালয়ের বিদ্রোহ, এই রেফারেন্সগুলো তুলে ধরা হয়েছে। তবে ভারতের সব ষড়যন্ত্র সরকার বেশ সফলভাবে মোকাবেলা করেছে। আর এরপরে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়ায় নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে। এটা হচ্ছে ইনকিলাবের দাবি। এই জন্য দেশে আশ্রিত ফেসিস্ট হাসিনার সাথে পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হয়েছে, তারা মানে জামাতে ইসলামী। এই কৌশলের মধ্যে রয়েছে ব্যাপক নাশকতা সৃষ্টি করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা, আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো। ভারতের যে প্রথম কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগ জটিকাও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা শুরু করেছিল। আমি জানি না রাজনৈতিক দলের নেতাদের উপর কোথায় হামলা হয়েছে, নুরুর উপরে কি ভারত হামলা করিয়েছে বলতে যাচ্ছে, তাহলে তো একটা সাংঘাতিক রকম কথাবার্তা। যাই হোক, ডাকসু ইলেকশনের পরে জামাত ইসলামী হঠাৎ যে কমফোর্ট জোন, আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বিএনপির যে স্ট্রেংথ আছে, বিএনপি আঙুল চুষবে এটা দেখে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, ভারত এই সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে, এটা অনেক পুরনো আলাপ, কিন্তু ভারত বাংলাদেশে একটা নির্বাচন চায় না। বা ভারত আজকে হোক, 2 দিন পরে হোক, 5 বছর 10 বছর পরেও আওয়ামী লীগ আসলেই বাংলাদেশে নির্বাচন হবে, আমাদের নির্বাচন হবে না, এই ধোঁয়াশাটা নিশ্চয়ই ভেতরকার কোনো স্বার্থেই তোলা হচ্ছে। কারণ এটা দেখবেন যে টেবিলে আলাপচারিতা, যে আওয়ামী লীগ মিছিল করছে এই দুর্গাপূজার পরে না, পরের দুর্গাপূজার পরে হয়তো কর্মকাণ্ড করতে পারে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগের মানুষজন তো টেবিল টকে এটাই বলে যে 5 বছর 10 বছর 15 বছর আগে অপেক্ষা করেন, সে কথাই তো বলে। এখন হঠাৎ করে কেন ভারত আওয়ামী লীগ এইসব তুলে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেরা কামড়াকামড়ি ঝগড়া, তার মধ্যে দিয়ে এইসব বলার পেছনে ফায়দাটা কি? আমি আপনাদেরকে বলছিলাম যে ঐক্যের প্রবলেম তাদের নিজেদের স্বার্থ নিয়ে। পিআর পদ্ধতিতে ইলেকশন হবে না সিআর পদ্ধতিতে হবে, জুলাই সনদ থাকলে জামাতের কি লাভ, না থাকলে জামাতের কি লাভ, হিসাব বলতে এখানে জাতীয় পার্টি থাকলে জামাতের ক্ষতি।
বা অন্যান্য যে দাবিগুলো তোলা হচ্ছে, এই দাবিগুলো সবগুলোই বিচারের পরে নির্বাচন, এই যে আমাদের এখনকার আন্দোলনের দাবির মধ্যে আছে। এগুলো তো সব দলের, দেশের ভেতরে এখন যারা একটিভ রাজনৈতিক দল আছে তাদের নিজেদের টানাপোড়েন, এই টানাপোড়েনটা ঢাকার জন্য তারা ওই কখনো ইন্ডিয়া, কখনো আওয়ামী লীগ, এগুলো টেনে টুনে মানুষের সামনে একটা আবহ তৈরি করে রাখা। নিশ্চয়ই পর্দার আড়ালে তাদের মধ্যে একটা সমঝোতার দিকে যাবে, এটাই অনেক অনেক জায়গায় খুব জোরে সোরে আলাপ হচ্ছে। ভালো থাকবেন।